সংবিধানের ধারা এমন একটি টপিক যেটা তোমাদের সামনে যে কোনো এক্সাম থাকুক না কেন সেই এক্সামে অবশ্যই একটা আর্টিকেল বা পার্ট তুলে দেয়। জিকে টপিকের এটা একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। তো অবশ্যই তোমরা খুব ভালো করে আজকে প্রত্যেকটা আর্টিকেল, যেসব আর্টিকেল এক্সামে আসে বা আসার চান্স খুবই বেশি, সেই আর্টিকেলগুলো আমি তোমাদের A to Z পড়িয়ে দেব। তো ভিডিওটা যারা দেখছো অবশ্যই শেষ পর্যন্ত দেখো। কিছু কিছু টপিক, কিছু কিছু আর্টিকেল থাকবে, কিছু কিছু ধারা থাকবে যেটা আমি তোমাদের একদম মুখস্থ করিয়ে দেব। তো অবশ্যই খুব ভালো করে দেখো। তো চলো শুরু করছি। অ্যাট ফার্স্ট আমরা দেখব যে আর্টিকেল কয়টা আছে। আমাদের সংবিধানে আর্টিকেল আছে 395টা এবং পার্ট বা ভাগ আছে 22টা। তো কিছু কিছু জায়গায় তোমরা দেখতে পারবে যে এই যে আর্টিকেলটা 470 করা আছে, কিন্তু এটা করা থাকার কারণ হলো এই আর্টিকেলগুলো এক একটা ভাগ নিয়ে টোটালটা মিলে 470টা, কিন্তু আমাদের মূলত 395টা ভাগই পড়তে হবে। তো চলো প্রথম পার্ট থেকে, প্রথম আর্টিকেল, প্রথম ধারা থেকে আমরা শুরু করছি। পার্ট 1 ভাগ 1। ভাগ 1-এ বলা আছে রাজ্য। ভাগ 1-এর 1 নম্বর আর্টিকেল বলা আছে রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি। ভারতের একটা সংবিধানে ভারত সম্বন্ধে বা ভারতের কি কি আইন হবে, ভারতের মানুষ কি কিভাবে চলবে, তাদেরকে কি কি অধিকার দেওয়া হবে সেই সম্বন্ধে বলা আছে। তো তার জন্য সবার প্রথমে আমাদের জানতে হবে যে রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি। আমাদের ভারত একটি রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি নিয়ে গঠিত। তো 1 নম্বর আর্টিকেলে সেটাই বলা আছে। 2 নম্বর বলেছে নতুন রাজ্যের ঘোষণা। কোনো যদি রাজ্য তৈরি করা হয় তাহলে যে রাজ্য তৈরি করা হবে এই যে ঘোষণাটা, এটা 2 নম্বর আর্টিকেলে বলা আছে। এই ঘোষণা করার কথা 2 নম্বর আর্টিকেলে বলা আছে। 3 নম্বর আর্টিকেলে নতুন রাজ্য তৈরি ও এলাকা নির্ধারণ। কয়েক বছর আগে তেলেঙ্গানা একটি নতুন রাজ্য তৈরি হলো, যেটা অন্ধ্রপ্রদেশ থেকে ভাগ হয়েছে। তো এই যে নতুন একটা রাজ্য তৈরি হলো, এটা সংবিধানে লেখা আছে, সেই হিসাবেই তৈরি করা হয়েছে তেলেঙ্গানা। তো সেটা কত নম্বরের আর্টিকেলে লেখা আছে, কত নম্বর ধারায় লেখা আছে? 3 নম্বর ধারায় লেখা আছে। নেক্সট পার্ট 2 নাগরিকত্ব। 5 নম্বর আর্টিকেল বা ধারায় লেখা আছে নাগরিকত্ব। দেখো আমরা কিভাবে মনে রাখবো, দেখো একটা নাগের ছবি দেওয়া আছে বা একটা সাপের ছবি দেওয়া আছে। তো এই যে নাগ পঞ্চমী, নাগরিকত্বর নাগ এবং 5 আছে, তাই আমাদের এখানে বুঝতে হবে পঞ্চমী। তো 5 নম্বর আর্টিকেলে নাগরিকত্বর কথা বলা আছে, এটা মনে রাখবে নাগ পঞ্চমী দিয়ে। ঠিক আছে। নেক্সট 6 নম্বর আর্টিকেল বলা আছে যারা পাকিস্তান থেকে ভারতে আসছে তাদের নাগরিকত্ব। কিছুদিন আগে CAA সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইমপ্লিমেন্ট করা হলো, সেই মুদ্রা থেকেই আমরা এখানে মনে রাখতে পারবো যে 6 নম্বর আর্টিকেলে পাকিস্তান থেকে যারা ভারতে আসছে তাদের নাগরিকত্ব। নেক্সট যারা 7 নম্বর আর্টিকেলে বলা আছে যারা ভারত থেকে পাকিস্তানে গেছে তাদের নাগরিকত্ব। ভারত থেকে যারা পাকিস্তানে গেছে এটা এখন আর নেই, এখন আর ভারত থেকে পাকিস্তানে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো আগে যখন আমাদের দেশ স্বাধীন হলো, আমাদের দেশ যখন ভাগ হলো, তখন ভারত থেকে যারা পাকিস্তানে গিয়েছিল তাদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, 7 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। নেক্সট 8 নম্বর আর্টিকেলে ভারতীয় বংশগত যারা বিদেশে থাকে তাদের নাগরিকত্ব। কিছু কিছু ভারতীয় লোক আছে যারা বিদেশে থাকে, অন্যান্য দেশে থাকে, তাদের নাগরিকত্ব দেওয়া হয়, সেটা হলো ভাগ 8-এ, পার্ট 8-এ বলা আছে। নেক্সট পার্ট 2 এখানে বলা আছে এটা। নেক্সট 9 নম্বর আর্টিকেলে যারা
স্বেচ্ছায় অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছে তাদের নাগরিকত্ব। 10 নম্বর আর্টিকেলে বলা হয়েছে নাগরিকত্বের অধিকার। 10 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। 11 নম্বর আর্টিকেলে পার্লামেন্টের নাগরিকত্বের অধিকারের আইন সংশোধনের অধিকার। এই যে সিএএ কিছু কিছু জিনিস সংশোধন করে আবার নতুন করে ইমপ্লিমেন্ট করা হলো, এই যে এটা বলা আছে 11 নম্বর আর্টিকেলে। এটা পার্লামেন্টে সংশোধিত হয়ে পার্লামেন্টে পাস হয়ে তারপর আইন চালু হলো। তো এটা কত নম্বর আর্টিকেলে বলা আছে? 11 নম্বর আর্টিকেলে বলা আছে। নেক্সট পার্ট 3, মৌলিক অধিকার। তোমরা কিভাবে চলবে, তোমাদের কি বলার অধিকার আছে, তোমার বলার অধিকার নেই, এই সব কিছু অধিকার, তোমার কি ধর্ম আছে, ধর্ম বিষয়ে কিছু কিছু অধিকার, শিক্ষার বিষয়ে কিছু কিছু অধিকার, এই সব কিছু বলা আছে মৌলিক অধিকারে পার্ট 3-তে। অ্যাট ফার্স্ট আমরা দেখব পার্ট 3-তে 12 নম্বর আর্টিকেল। 12 নম্বর আর্টিকেলে বলা আছে মৌলিক অধিকারের সংজ্ঞা। এখন 12 নম্বর আর্টিকেল কীভাবে মনে রাখবে? মৌলিক অধিকার যদি না থাকতো আমাদের দেশে তাহলে কি হতো? আমাদের 12 বেজে যেত। এভাবে মনে রাখবে, যদি না থাকতো আমাদের 12 বেজে যেত। সরকার, যে কোনো সরকার আমাদের উপর অত্যাচার করতো, আমাদের কথা বলতে দিত না। ঠিক আছে? তো এই যে আমরা মৌলিক অধিকার আছে জন্যই আমরা কথা বলতে পারছি বা যে কোনো কাজ করতে পারছি। এটা বলা আছে 12 নম্বর আর্টিকেলে, মৌলিক অধিকারের সংজ্ঞা। এভাবে মনে রাখবে, 12 বেজে যাবে। নেক্সট 14 নম্বর আর্টিকেল, আইনের চোখে সবাই সমান। এই যে চোখ আর 14, এভাবে মনে রাখবে, আইনের চোখে সবাই সমান, আর্টিকেল 14-তে বলা আছে। 15 নম্বর আর্টিকেল, জাতি ধর্ম নির্বিশেষে সবার সমান অধিকার, 15 নম্বর আর্টিকেলে বলা আছে। 16 নম্বর, পাবলিক সার্ভিসের জন্য সবার সমান অধিকার। দেখো, এই জিনিসগুলো বাংলাতে আমি খুব কষ্ট করে বানিয়ে নিয়ে এসেছি। কিছু কিছু জিনিস হতে পারে যে বাংলাতে, কারণ সংবিধান কিন্তু বাংলাতে লেখা নেই, তো আমি এটা বাংলাতে আমি নিজের মতন করে বানিয়ে লিখেছি, যাতে মানে কথাগুলো সহজ ভাষায় লিখেছি, যাতে তোমাদের সুবিধা হয়, পড়তে বা মনে রাখতে সুবিধা হয়। তার জন্য খুব ভালো করে জিনিসগুলো দেখবে। ঠিক আছে? আমি নিজের মতন করে কথাগুলো তোমাদের জন্য সাজিয়েছি, কথাগুলো তোমাদের কাছে যাতে মনে রাখার সুবিধা হয়। নেক্সট 17, অস্পৃশ্যতা দূরীকরণ। 17 নম্বর আর্টিকেলে বলা আছে অস্পৃশ্যতা দূরীকরণ। এই যে অস্পৃশ্যতা দূরীকরণ, মানে আগে আমাদের দেশে অনেক অস্পৃশ্যতা ছিল, তো এই যে এটা দূরীকরণ করতে হবে, এটা বলা হয়েছে 17 নম্বর আর্টিকেলে। 18 নম্বর আর্টিকেলে পদবীর বিলোপ। আগে দেখতে বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম পদবি থাকতো, কবি, তারপর আরও অনেক কিছু পদবি থাকতো। তো এই যে পদবীর বিলোপ, এটা বলা আছে 18 নম্বর আর্টিকেলে। 19 নম্বর আর্টিকেলে স্বাধীনতার অধিকার। এই যে তুমি স্বাধীনভাবে ঘুরতে পারছো, স্বাধীনভাবে কথা বলতে পারছো, কেউ কিছু বলার নেই। তো এই যে কথা বলতে পারছো বা ঘুরতে পারছো, এটা 19 নম্বর আর্টিকেলে বলা আছে স্বাধীনতার অধিকার। নেক্সট ব্যক্তিগত স্বাধীনতা। 21 নম্বর আর্টিকেলে ব্যক্তিগত স্বাধীনতা। তুমি নিজে অনেক কিছু করতে পারো, তুমি নিজে চলাফেরা করতে পারো, কেউ তোমাকে আটকাতে পারবে না। তো এই যে ব্যক্তিগত স্বাধীনতা দেওয়া আছে, এটা বলা আছে 21 নম্বর আর্টিকেলে। ঠিক 21A-তে বলা আছে শিক্ষার অধিকার। তুমি যথেষ্ট শিক্ষা তুমি নিতে পারবে, এটা 21A নাম্বার আর্টিকেলে বলা আছে। 23 নম্বর আর্টিকেলে মানুষ ক্রয় বিক্রয় বন্ধ। হিউম্যান ট্রাফিকিং, মানে মানুষ কি করা হয়, বাংলাদেশে পাচার করা হয়, পাকিস্তানে পাচার করা হয়, বিশেষ করে মহিলাদের। তো এই যে পাচার করে দেওয়া হয়, এই যে মানুষ ক্রয় বিক্রয় বন্ধ, এটা বলা আছে 23 নম্বর আর্টিকেলে। 24 নম্বর আর্টিকেলে শিশু শ্রম বন্ধ। বিভিন্ন কলকারখানা, বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেখবে হোটেলে আমাদের শিশুদের কি করা হয়, শিশুদের দিয়ে কাজ করানো হয়। তো এই যে শিশু শ্রম, বিশেষ করে 12 বছরের নিচে শিশুদের কাজ করানো যাবে না। তো এই যে শিশু শ্রম বন্ধ করতে বলা হয়েছে, এটা 24 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। নেক্সট 25 থেকে 28 নম্বর আর্টিকেলে বলা হয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। তুমি তোমার ধর্ম, হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, তোমার ধর্ম তুমি তোমার মতন পালন করতে পারবে, তুমি তোমার মতন
সেটা প্রচার করতে পারবে, তুমি তোমার মতন সেটার যেভাবে যা নিয়মকানুন হয় সেভাবে পালন করতে পারবে, সেটা আটকানোর কেউ নেই, তোমার এটা অধিকার। তো এই যে 25 থেকে 28 এটাতে বলা হয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। 29 নম্বর আর্টিকেলে বলা হয়েছে সংখ্যালঘুদের সুরক্ষা। আমাদের দেশে সংখ্যালঘু কারা? আমাদের দেশে সংখ্যালঘু হলো মুসলমান সম্প্রদায়, বৌদ্ধ, শিখ, জৈন, এই সম্প্রদায়গুলো আমাদের দেশে সংখ্যালঘু। তো এই যে সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে, এদের সুরক্ষা দিতে হবে। তো এই যে সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে 29 নম্বর আর্টিকেলে। 30 নম্বর আর্টিকেল, সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের অধিকার। দেখবে বিভিন্ন রকম বৌদ্ধদের স্কুল হয়, জৈনদের আলাদা আলাদা কিছু কিছু স্কুল হয়, যে সিকিমে যে যদি যাও দেখতে পারবে, দার্জিলিং যদি যাও ওদিকটায় দেখতে পারবে। তো এই যে এইসব জায়গাতে আলাদা আলাদা স্কুল হয়, যেমন মাদ্রাসা হয়। তো এই সব যে সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে পারবে সংখ্যালঘুরা, এটা অধিকার দেওয়া হয়েছে 30 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। 31 নম্বর আর্টিকেলে বলা হয়েছে সংখ্যালঘু সম্পত্তির অধিকার। এটা এখন বর্তমানে এটা নেই, বর্তমানে এটা 300A বলা হয়েছে, 300A বলা হয়েছে। নেক্সট 32 নম্বর আর্টিকেল। 32 নম্বর আর্টিকেলে বলা হয়েছে সংবিধানের মৌলিক অধিকারের প্রতিবিধানের জন্য সুপ্রিম কোর্ট 5 রকমের নির্দেশ বা রিট বা লেখ জারি করতে পারবে। এটা নিয়ে একটা সেপারেট ভিডিও আমি করব, মনে রাখবে। এটা খালি মনে রাখো যে বিভিন্ন রকমের রিট, 5 রকমের রিট জারি করতে পারবে, 5 রকমের রিট জারি করতে পারবে। নেক্সট পার্ট 4, ডিপিএসপি এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। পার্ট 4-এর মধ্যে আমরা দেখব কি কি পড়ে। সমান ন্যায় বিচার এবং বিনামূল্যে আইনি সহায়তা। মনে রাখবে, এটা যদি এখানে ডিপিএসপির একটা জিনিস বলে দিই তোমাদের, ডিপিএসপিতে যেসব আর্টিকেল লেখা আছে সেই সব আর্টিকেল বা সেই সব অধিকার বা সেই সব জিনিস যদি তোমাকে না দেওয়া হয়, তুমি এটার জন্য তুমি কোর্টে যেতে পারবে না। কিন্তু মৌলিক অধিকারের জন্য তুমি কোর্টে কেস করতে পারবে বা কোর্টে তুমি জানাতে পারবে যে আমার মৌলিক অধিকার হরণ করা হচ্ছে। কিন্তু ডিপিএসপিতে যা যা বলা আছে তুমি এর জন্য কোনো কোর্টে যেতে পারবে না। ঠিক আছে, দেখো 29A বলা আছে সমান ন্যায় বিচার ও বিনামূল্যে আইনি সহায়তা। এটা যদি তোমাকে কেউ না দেয়, সমান ন্যায় বিচার বা বিনামূল্যে কেউ যদি আইনি সহায়তা না করে, তাহলে তুমি কোর্টে যেতে পারবে না। কেউ যদি বলে তোমাকে যে আমাকে আইনি সহায়তার জন্য কিছু টাকা দিতে হবে, তোমাকে দিতেই হবে। ঠিক আছে। 40 নম্বর আর্টিকেলে বলা আছে গ্রাম পঞ্চায়েত। 42 নম্বর আর্টিকেলে মাতৃত্বকালীন ছুটি। এখন দেখো কিছু কিছু প্রতিষ্ঠানে, মানে সব কিছু প্রতিষ্ঠানে, যেমন স্কুল, কলেজ, এই প্রতিষ্ঠানগুলোতে কি হয়, যখন আমাদের মহিলারা যখন গর্ভবতী হয়, তখন কি হয়, তাদের ছুটি দেওয়া হয়। তার 3 মাস আগে বা 6 মাস আগে ছুটি দেওয়া হয় এবং 6 মাস বা 3 মাস পর পর্যন্ত ছুটি পায়। তো এই যে মাতৃত্বকালীন ছুটি, গর্ভাবস্থায় মাতৃত্বকালীন ছুটি দেওয়া হবে, এটা বলা হয়েছে 42 নম্বর আর্টিকেলে। 44 নম্বর আর্টিকেলে বলা হয়েছে ইউনিফর্ম সিভিল কোড, ইউসিসি। কিছুদিন আগে আমাদের দেশে খুব একটা চর্চার বিষয় হয়ে উঠেছিল। তো ইউসিসি সমান ন্যায় সংহিতা, এই সমান ন্যায় সংহিতা বলা আছে ইউনিফর্ম সিভিল কোডে। এই সমান ন্যায় সংহিতা, ইউসিসির কথাটা একটু বলে দিই। এই ইউসিসি যদি হয়, তাহলে একটা আইন সবার জন্য থাকবে, একটা আইন সবার জন্য থাকবে, এক রকমের আইন সবার জন্য থাকবে। হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, এক রকমের আইন সবার জন্য থাকবে। সে বিবাহের ক্ষেত্রে হোক, সে ডিভোর্সের ক্ষেত্রে হোক, যে ক্ষেত্রেই হোক, একটা আইন সবার জন্য লাগু হবে। নেক্সট 45 নম্বর আর্টিকেলে বলা হয়েছে প্রাথমিক শিক্ষা সকলকে দিতে হবে 6 থেকে 14 বছরের মধ্যে। 48 কথা বলা হয়েছে সরকারের কর্তব্য বনজীবনকে রক্ষা করা। 49 বলা হয়েছে ঐতিহাসিক স্থাপত্যগুলিকে রক্ষা করতে হবে।
50-এ বলা হয়েছে বিচার ব্যবস্থাকে শাসন ব্যবস্থার থেকে আলাদা করতে হবে। বিচার ব্যবস্থা এবং শাসন ব্যবস্থা আলাদাভাবে চলবে, এটা বলা আছে 50-এ। এটা কীভাবে মনে রাখবে, দেখবে 50-50, মানে বিচার ব্যবস্থা দুইভাবে ভাগ করা হয়েছে, তাহলে 50-50। এবার মনে রাখবে 50-50-তে বলা আছে, এই 50 নম্বর আর্টিকেলে বলা হয়েছে বিচার ব্যবস্থাকে শাসন ব্যবস্থা থেকে আলাদা করতে হবে। তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আমাদের যে এদের এই যে আর্টিকেলগুলো আছে, এই আর্টিকেলগুলোর জন্য আমরা সেপারেট এক একটা ভিডিও, এক একটা ক্লাস করাবো কিনা। আন্তর্জাতিক শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, 51 নম্বর আর্টিকেলে বলা আছে আন্তর্জাতিক শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। নেক্সট পার্ট 4A, আগেটা পড়লাম পার্ট 4, এটা পার্ট 4-এর এ। 51-এতে বলা হয়েছে মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটিস। 51-এতে বলা হয়েছে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট পার্ট 5, এটা 52 থেকে 151 পর্যন্ত। দেখো খুব ভালো করে বুঝবে, রাষ্ট্রপতির কথা বলা হয়েছে 52 নম্বর আর্টিকেলে। আবার এই সাইডে দেখো উপরাষ্ট্রপতির কথাও বলা হয়েছে। এটা মনে রাখবে কীভাবে, 63 নম্বর আর্টিকেলে, 63 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। তো এই যে আমি বললাম এখানে তোমাকে 52 নম্বর আর্টিকেল, দেখো এই যে 52 নম্বর আর্টিকেলে তার 1 প্লাস করে দাও, এখানে 1 প্লাস করলেই তুমি দেখো এখানে বোঝার সুবিধার্থে তুমি এখানে 1 প্লাস করো। দেখো 52, 5-এর থেকে 1 প্লাস করলে 6 এবং 2-এর থেকে 1 প্লাস করলে 3, 11 প্লাসও করতে পারো, কিন্তু মনে থাকবে 1 প্লাস করলে। তো রাষ্ট্রপতির পদ 52 নম্বরে বলা আছে এবং 63 নম্বরে বলা আছে উপরাষ্ট্রপতির পদ। নেক্সট 53 নম্বরে এক্সিকিউটিভ, আর 64 নম্বরে বলা হয়েছে রাষ্ট্রপতি হলো ক্ষমতা বলে রাজ্যসভার চেয়ারম্যান। নেক্সট 54 নম্বর আর্টিকেলে বলা হয়েছে রাষ্ট্রপতির নির্বাচন, 54 নম্বরে বলা হয়েছে। 55 নম্বরে রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি। 56 নম্বরে রাষ্ট্রপতির কার্যকাল 5 বছর, রাষ্ট্রপতির তোমরা জানো কার্যকাল হয় 5 বছর। 57 নম্বর রাষ্ট্রপতি দুবার নির্বাচিত হতে পারে। এবং 58 নম্বরে বলা হয়েছে রাষ্ট্রপতির যোগ্যতা, রাষ্ট্রপতির কী সব যোগ্যতা লাগবে, রাষ্ট্রপতি হতে কী কী ক্রাইটেরিয়া হতে হয়, সেগুলো এই 58 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। 65 নম্বর আর্টিকেলে দেখো বলা হয়েছে কার্যবাহক রাষ্ট্রপতি, যদি উপরাষ্ট্রপতি না থাকেন তাহলে কার্যবাহক রাষ্ট্রপতি হবে, রাষ্ট্রপতি যদি না থাকেন তাহলে কার্যবাহক রাষ্ট্রপতি হবে উপরাষ্ট্রপতি। 66 নম্বর আর্টিকেলে বলা হয়েছে উপরাষ্ট্রপতি নির্বাচন, উপরাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হতে পারে, সেইভাবে কীভাবে ভোট হয় উপরাষ্ট্রপতি, সেটা ডিটেলস বলা আছে 66 নম্বর আর্টিকেলে। 67 নম্বর আর্টিকেলে বলা হয়েছে উপরাষ্ট্রপতির কার্যকাল, উপরাষ্ট্রপতির কার্যকাল কত বছর, সেখানে বলা হয়েছে 67 নম্বর আর্টিকেলে। 69 উপরাষ্ট্রপতির শপথ গ্রহণ, উপরাষ্ট্রপতি শপথ গ্রহণ করেন রাষ্ট্রপতি দ্বারা, এই যে রাষ্ট্রপতি দ্বারা উপরাষ্ট্রপতি শপথ গ্রহণ করেন, এটা বলা আছে 69 নম্বর আর্টিকেলে, 69 নম্বর আর্টিকেলে। এভাবে ডিফারেন্স করে পড়লে তোমরা খুব ভালো করে মনে রাখতে পারবে, এভাবেই ডিফারেন্স করে পড়বে। যাদের পিডিএফ দরকার অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে আমাদের থেকে পিডিএফটা নিয়ে নেবে। নেক্সট চলো, নেক্সট বলা হয়েছে 60 নম্বর আর্টিকেল। দেখো 60 নম্বর আর্টিকেল কেন, এখানে 58-তে শেষ করলাম, তাই এখানে 60 নম্বর আর্টিকেল রাষ্ট্রপতির শপথ গ্রহণ 60 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। 61 নম্বর আর্টিকেলে বলা হয়েছে রাষ্ট্রপতি অপসারণ, রাষ্ট্রপতি অপসারণকে বলা হয় ইমপিচমেন্ট পদ্ধতি, রাষ্ট্রপতিকেও অপসারণ করা যায়, তো রাষ্ট্রপতিকে অপসারণ করার যে পদ্ধতি ইমপিচমেন্ট পদ্ধতি বলে। 72 নম্বর আর্টিকেলে বলা হয়েছে রাষ্ট্রপতির ক্ষমা করার অধিকার, কারো যদি ফাঁসির সাজা দেওয়া হয়
সেই যে ক্ষমা করার অধিকার, সেই ফাঁসির সাজাকে ক্ষমা করার অধিকার থাকে রাষ্ট্রপতির হাতে। তো এই যে ক্ষমা করার অধিকার রাষ্ট্রপতির, সেই ক্ষমা করার অধিকার 72 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। সেই অধিকারই আবার দেওয়া হয়েছে রাজ্যপালকে, একটু কম দেওয়া হয়েছে। রাজ্যপালকে ক্ষমা করার অধিকার কত নম্বর বলা হয়েছে? 161 নম্বর আর্টিকেলে। তো 72 নম্বর আর্টিকেলে বলা হয়েছে রাষ্ট্রপতির ক্ষমা করার অধিকার, এবং 161 নম্বর আর্টিকেলে বলা হয়েছে রাজ্যপালের ক্ষমা করার অধিকার। নেক্সট 76 নম্বর আর্টিকেলে বলা হয়েছে অ্যাটর্নি জেনারেল, ভারতের সব থেকে বড় আইনজীবী অ্যাটর্নি জেনারেল। এবং 165 নম্বর আর্টিকেলে বলা হয়েছে অ্যাডভোকেট জেনারেল। 165তে অ্যাডভোকেট জেনারেল, এভাবে ডিফারেন্স করে পড়বে, সবসময় মনে থাকবে। তো অ্যাডভোকেট জেনারেল হলো রাজ্যের সব থেকে বড় আইনজীবী, বা এটা ভারতের, এটা হলো রাজ্যের। 78 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে? প্রধানমন্ত্রীর দায়িত্ব, প্রধানমন্ত্রীর দায়িত্ব সব কিছু রাষ্ট্রপতিকে জানানো। এখন রাষ্ট্রপতিকে আর জানানো হয় না, তো দায়িত্ব এটা রাষ্ট্রপতিকে জানানো, সব কিছু রাষ্ট্রপতিকে ইনফরমেশন দেওয়া। 79 নম্বর আর্টিকেলে বলা হয়েছে, 79 নম্বর আর্টিকেলে বলা হয়েছে পার্লামেন্টের কথা। পার্লামেন্টের 79 নম্বর আর্টিকেলের কথা বলা হয়েছে। 80 নম্বর আর্টিকেলে পার্লামেন্টের রাজ্যসভা, এবং 81 নম্বর আর্টিকেলে বলা হয়েছে লোকসভা। রাজ্যসভা হলো সব থেকে বড় সদন, এবং লোকসভা হলো ছোট সদন। তো রাজ্যসভা সব থেকে, মনে রাখবে, রাজ্যসভা সব থেকে বড়, রাজ্যসভা বড়, তাই হলো এটা প্রথমে আছে উচ্চ সদন, এবং লোকসভা নিম্ন, তাই এটা পরে আছে। লোকসভা 81 নম্বরে আছে, ঠিক আছে। নেক্সট 93 নম্বর আর্টিকেলে বলা হয়েছে স্পিকার ও ডেপুটি স্পিকার। স্পিকার ও ডেপুটি স্পিকার কথা বলা হয়েছে 93 নম্বর আর্টিকেলে। 100 নম্বর আর্টিকেলে বলা হয়েছে কোরাম। কোরাম বলা হয়েছে 100 নম্বর আর্টিকেল। 102 সদস্যদের বহিষ্কার, এই কোনো যে কোনো সদস্যদের এই যে বহিষ্কার করা, এটা বলা হয়েছে 102 নম্বর আর্টিকেলে। এই পার্লামেন্টের যে কোনো সদস্যকে বহিষ্কার করার কথা বলা হয়েছে 102 নম্বর আর্টিকেলে। কিছুদিন আগে দেখছো তুমি লোকসভা থেকে অনেক লোককে বহিষ্কার করা হয়েছে, অনেক এমপিকে বহিষ্কার করা হয়েছে লোকসভা থেকে। তো এই যে এটা বলা আছে সংবিধানের 102 নম্বর আর্টিকেলে। 110 নম্বর আর্টিকেলে বলা হয়েছে মানি বিল। 112 নম্বর আর্টিকেলে বাজেটের কথা বলা হয়েছে। ভারতের বাজেটের কথা 112 নম্বর আর্টিকেলে বলা আছে। সেটা যদি রাজ্য হয়, রাজ্যেরটা বলা আছে 202। দেখো 112 নম্বর আর্টিকেলে দেশের বাজেট, এবং 202 নম্বর আর্টিকেলে রাজ্যের বাজেট। 113 নম্বর আর্টিকেলে এই যে বাজেট করা হয়, এই বাজেটের হিসাব করে একটা বাজেট করা হয়। তো এই যে হিসাব করা হয়, এটা 113 নম্বর আর্টিকেলে বলা আছে। 114 নম্বর আর্টিকেলে বিনিয়োগ, কোন খাতে কত বিনিয়োগ হবে, রাস্তা তৈরি করতে কত টাকা লাগবে, রাস্তা তৈরিতে কত বিনিয়োগ করা হবে, আর্মির জন্য কত বিনিয়োগ করা হবে, এই সব বলা আছে। এই সব যে বিনিয়োগ করা হয়, এইটা বলা আছে 114 নম্বর আর্টিকেলে। নেক্সট কোর্ট। এখন হলো কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোর্ট। তো সুপ্রিম কোর্ট 124 নম্বর আর্টিকেলে বলা আছে সুপ্রিম কোর্ট। দেখো সুপ্রিম কোর্টের জজ থাকে 33 জন, এবং একজন চিফ জাজ থাকে। তো একজন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া থাকে একজন, তো টোটাল জাজ থাকে 34 জন। এটা বলা আছে 124 নম্বর। এটাই যদি হাইকোর্টের কথা বলা হয়, হাইকোর্টে সেটা আছে দেখো 214 নম্বর আর্টিকেলে। 124 এবং 214, দেখো এই দুইটা যদি তুমি এই পাশে নিয়ে আসো, তাহলে 214 হয়ে যাচ্ছে। এভাবে মনে রাখবে। তো একটা চলে যায় মাঝখানে, তখন হয়ে যায় হাইকোর্ট। একটা যদি আগে থাকে, তখন হয়ে যায় 124, সেটা হবে সুপ্রিম কোর্ট। এভাবে ঠিক আছে। নেক্সট সুপ্রিম কোর্টের স্থান 130 নম্বর বলা আছে। সুপ্রিম কোর্টের স্থান কোথায় সুপ্রিম কোর্ট হবে, সেটা স্থান বলা আছে 130 নম্বর আর্টিকেলে। 133 নম্বর আর্টিকেলে সিভিল কোর্ট। 134 নম্বর আর্টিকেলে সেশন কোর্ট। 137 নম্বর আর্টিকেলে
বিচার ব্যবস্থার পুনর্বিবেচনা। কোনো কিছু বিচার যদি পুনর্বিবেচনা করতে বলা হয়, এই যে অধিকারটা দেওয়া আছে, অধিকারের কথা বলা আছে 137 নম্বর আর্টিকেলে। 139 নম্বর আর্টিকেলে রিট জারি, সুপ্রিম কোর্টের রিট জারি 139 নম্বর আর্টিকেলে। এবং 226 নম্বর আর্টিকেলে হাইকোর্টের রিট জারি। এটা সুপ্রিম কোর্টের রিট জারি 139 নম্বর এবং হাইকোর্টের রিট জারি 226 নম্বর আর্টিকেলে। নেক্সট, ক্যাগ 148 থেকে 151। ক্যাগ মানে হলো কম্পেন্সেলর অফ অডিটর জেনারেল, কম্পেন্ট্রোলার অফ অডিটর জেনারেল। এখানে একটু মিস্টেক আছে, কম্পেন্ট্রোলার অফ অডিটর জেনারেল। তো এই যে ক্যাগের কথা বলা হয়েছে 148 নম্বর। এটা কি? এটা করা হয় দেশের বিভিন্ন হিসাব নিকাশ যে করে, কে করে? ক্যাগ করে, কম্পেন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। 149 নম্বর আর্টিকেলে 149 নম্বর আর্টিকেলে বলা হয়েছে কর্তব্য ও শক্তি। এই যে ক্যাগের কি রকম কর্তব্য আছে, কি কি কর্তব্য আছে, কি কি কাজ করবে, কতটা শক্তি আছে, তো এই যে কর্তব্য এবং শক্তির কথা বলা হয়েছে 149 নম্বর আর্টিকেলে। 151 নম্বর আর্টিকেলে রিপোর্ট রাষ্ট্রপতিদের দেয়। এই যে ধরো ক্যাগ যে হিসাবটা করলো, এটা কাকে দিবে? নিশ্চয়ই কাকে জমা দিতে হবে, তাদের কাছে নিশ্চয়ই রাখতে পারবে না। তো কাকে জমা দিবে? রাষ্ট্রপতিকে জমা দিবে। নেক্সট, পার্ট 6। 152 নম্বর আর্টিকেলে রাজ্যের সংখ্যা বলা আছে 28টি রাজ্য। 153 নম্বর আর্টিকেলে রাজ্যপাল। 155 নম্বর আর্টিকেলে এক্সিকিউটিভ, রাজ্যপাল এক্সিকিউটিভ পদে থাকে। 156 নম্বর আর্টিকেলে রাজ্যপালের কার্যকাল। 159 নম্বর আর্টিকেলে শপথ গ্রহণ। এই যে রাজ্যপালের শপথ গ্রহণ, এটা হাইকোর্টের প্রধান বিচারপতি দ্বারা করা হয়। নেক্সট, 170-এ বলা আছে বিধানসভা। ডাইরেক্ট এখান থেকে এখানে কেন আসলো? ডাইরেক্ট আসলো কারণ আগে তোমাদের আমি রাজ্যপাল আগে পড়িয়ে দিয়েছি, যেটা উপরাষ্ট্রপতির কথা পড়িয়ে দিয়েছি, ঠিক আছে। 170-এ বিধানসভা এবং 171-এ বিধান পরিষদ। 213-তে রাজ্যপালের অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা, রাজ্যপালের অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা। নেক্সট, ডিস্ট্রিক্ট কোর্ট। সুপ্রিম কোর্ট হলো, হাইকোর্ট হলো, এখন হলো ডিস্ট্রিক্ট কোর্ট। 233 নম্বর আর্টিকেলে বলা আছে জেলা জজদের নিয়ম। জেলা যে জজগুলো আছে সেই জজদের নিয়ম বলা আছে 233 নম্বর আর্টিকেলে। নেক্সট, 239 নম্বর আর্টিকেলে কেন্দ্রশাসিত অঞ্চল। ভারতের যেসব কেন্দ্রশাসিত অঞ্চল আছে সেই সব কথা বলা আছে 239 নম্বর আর্টিকেলে। পার্ট 9। 243 নম্বর আর্টিকেলে পঞ্চায়েতের রাজ কথা বলা আছে। 243-এতে গ্রাম সভা, 243-এর বিতে পৌরসভা। নেক্সট, পার্ট 10। 244 নম্বর আর্টিকেল আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এইসব অঞ্চলের জন্য বিশেষ কিছু ছাড় দেওয়া হয়েছে। 244 নম্বর আর্টিকেলে সেটা বলা আছে। পার্ট 11। 245 নম্বর আর্টিকেল। 245 নম্বর আর্টিকেলে বলা আছে সংসদ, দেশে বিধানমণ্ডল, রাজ্যে সংসদ, বৈদেশিক এটা কি আইন বানাতে পারবে। মানে এটার মানে হলো সংসদ দেশের জন্য আইন বানাতে পারবে, বিধানমণ্ডল রাজ্যের জন্য আইন বানাতে পারবে, এবং এই সংসদই আবার কি বৈদেশিক ইন্টারন্যাশনাল কোনো যদি আইন বানাতে হয়, মানে ইন্টারন্যাশনাল বলতে আমাদের সাথে ভারতের সাথে ইন্টারন্যাশনাল কোনো যদি সম্পর্ক বা সম্পর্কের জন্য যদি কিছু আইন বানাতে হয়, তাহলে সেটা কে করবে? সেটা করবে সংসদ বা পার্লামেন্ট। নেক্সট বলা হয়েছে 246 নম্বর আর্টিকেলে লিস্ট। কিসের লিস্ট? সেন্ট্রাল লিস্ট হয় একটা, স্টেট লিস্ট হয় একটা, কনকারেন্ট লিস্ট হয় একটা। সেন্ট্রাল লিস্টে মানে সেন্ট্রালের আওতায়, ভারত সরকারের আওতায় কি কি পড়বে, কোন কোন জিনিস পড়বে সেটা বলা আছে সেন্ট্রাল লিস্টে।
স্টেট লিস্ট বলা আছে 61 নম্বর আর্টিকেলে, এবং কনকারেন্ট লিস্ট হলো দুইজনই আইন বানাতে পারবে, এই দুইজনই অধিকার আছে আইন বানানোর, এটা কনকারেন্ট লিস্টে পড়ে। মানে রাজ্য সরকারও আইন বানাতে পারবে বা সেন্ট্রাল সরকারও আইন বানাতে পারবে। সেটা কি কি পড়ে, যেমন ফরেস্ট পড়ে, এটাতে সেন্ট্রাল সরকারও আইন বানাতে পারে, রাজ্য সরকারও আইন বানাতে পারে। নেক্সট, অবশিষ্ট সূচিতে যা যা আলাদা আলাদা জিনিস আছে সেগুলো অবশিষ্ট জিনিসের সূচিতে পড়ে। যেমন ধরো সাইবার, এই সাইবার তখন কি, যখন আমাদের সংবিধান তৈরি করা হয়েছিল তখন কিন্তু এই যে সাইবার বা ইন্টারনেট এগুলো কিন্তু ছিল না। তো সেগুলো কিন্তু তখন যে সংবিধান তৈরি করেছিল সে ভেবেছিল যে পরবর্তীতে দেশে কিছু না কিছু জিনিস আসবে যেটা আমাদের সংবিধানে লেখা থাকবে না বা সংবিধানে লেখা নেই, তো সেই সব জিনিস আমরা অবশিষ্ট সূচিতে ফেলবো। 238 নম্বরে অবশিষ্ট সূচি। এই অবশিষ্ট সূচি মূলত থাকে সেন্ট্রাল সরকারের হাতে। 250 ইমার্জেন্সি পরিস্থিতিতে সংসদ রাজ্য সূচিতে কানুন বানাতে পারবে। কোনো যদি ইমার্জেন্সি হয় সেই ইমার্জেন্সি পরিস্থিতিতে পার্লামেন্ট রাজ্যতে কানুন বানাতে পারবে। 262 নম্বর আর্টিকেলে নদী বিবাদ সংরক্ষণের জন্য ট্রাইব্যুনাল গঠন করতে হবে। 263 নম্বর আর্টিকেলে অঙ্গরাজ্য পরিষদ সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক বছরে 3 বার হবে। সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের সরকার বা সেন্ট্রাল সরকার আমাদের সব রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়ে একটা বৈঠক করবে, বছরে সেটা 3 বার বৈঠক করতে হবে। 12 নম্বর আর্টিকেল 265-তে বলা আছে আইন ছাড়া কোনো ট্যাক্স নেওয়া যাবে না। আমরা কিসের ট্যাক্স দিই? জিএসটি দিই। এই জিএসটি করতেও কিন্তু একটা আইন বানাতে হয়েছিল, পার্লামেন্টে পাস করতে হয়েছিল। তো পার্লামেন্টে পাস করার পরে তারপরে আবার বিল হয়েছে, আইন কানুন হয়েছে। তো এই যে আইন কানুন করতে হবে, আইন ছাড়া এটা করা যাবে না, সেটা বলা আছে 265 নম্বর আর্টিকেলে। 266 নম্বর আর্টিকেলে কনসোলিডেটেড ফান্ড, 267 নম্বর আর্টিকেলে কন্টিজেন্সি ফান্ড, 280 নম্বর আর্টিকেলে ফাইন্যান্স কমিশন বা অর্থ কমিশন, 280 নম্বর আর্টিকেলে, খুবই ইম্পর্টেন্ট। 300 নম্বর আর্টিকেলে সম্পত্তির অধিকার, 300 নম্বর আর্টিকেলে বলা আছে সম্পত্তির অধিকার, ওই যে তখন তোমাদের পড়ালাম সেটা এখানে বলা আছে। নেক্সট, পার্ট 13, 301 থেকে 307 পর্যন্ত। 301 খুব ইম্পর্টেন্ট, ব্যবসা বাণিজ্য স্বতন্ত্রতা। এই যে তুমি ব্যবসা বাণিজ্য করতে পারছো ঠিকঠাক, তোমার লিগাল ব্যবসা, অবশ্যই লিগাল হতে হবে, সেটা লিগাল ব্যবসা করতে পারছো, এটা বলা আছে 301 নম্বর আর্টিকেলে। পার্ট 14, 308 থেকে 323। 312তে বলা আছে অল ইন্ডিয়া সার্ভিস, আইএএস, আইপিএস, এইসবের যে রুলস বা রেগুলেশন, এটা বলা আছে 312 নম্বর আর্টিকেলে। 315তে বলা আছে ইউপিএসসি পিএসসির কথা 315 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। পার্ট 15, 324 নম্বর আর্টিকেলে, 324 থেকে 339। 324 নম্বর আর্টিকেলে নির্বাচন কমিশনের কথা বা ইলেকশন কমিশনের কথা, আমাদের যে ভোট করানো হয়, এই যে ভোট কে করে? ইলেকশন কমিশন করে। তো এই যে ইলেকশন কমিশনের কথা বলা হয়েছে, এটা 324 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। পার্ট 17, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি? আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলা আছে 343 নম্বর আর্টিকেলে। 343 নম্বর আর্টিকেলে বলা হয়েছে, এটা 343 থেকে 51 পর্যন্ত, 351 পর্যন্ত। 344-এ কোন জায়গার ভাষা পরিবর্তন করতে হবে, এটা কোনো যদি ভাষা পরিবর্তন করতে হয়, এটার জন্য একটা কমিশন গঠন করতে হবে, তারপরই ভাষা পরিবর্তন করতে পারবে। 345, রাজ্যের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি হয়? যেমন আমাদের রাজ্যের বাংলা, তো বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকম, তামিলনাড়ু রাজ্যের তামিল, তো বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকম হতে পারে। তো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রাজ্যের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ 345 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। 350
মাতৃভাষা ব্যবহারের দিকে জোর দিতে হবে, 350 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। তোমার মাতৃভাষা কি? বাংলা। তো তোমার মাতৃভাষা ব্যবহারের জোর দিতে হবে, এটা বলা হয়েছে 350 নম্বর আর্টিকেলে। 351, হিন্দি ভাষার বিকাশ ঘটাতে হবে। হিন্দি ভাষার যত পারো বিকাশ ঘটাতে হবে, এটা বলা হয়েছে 351 নম্বর আর্টিকেলে। পার্ট 18, 352 থেকে 360, খুব ইম্পর্টেন্ট, ইমার্জেন্সি। ইমার্জেন্সি মানে আপৎকালীন পরিস্থিতি। তো 352 নম্বর আর্টিকেলে জাতীয় জরুরি অবস্থা, ন্যাশনাল ইমার্জেন্সি। ন্যাশনাল ইমার্জেন্সি বলা হয়েছে 352 নম্বর আর্টিকেলে। 356, রাষ্ট্রপতি শাসন। এই যে কিছুদিন পর পর আমাদের রাজ্যে রাষ্ট্রপতি শাসনের কথা বলা হয়, রাষ্ট্রপতি শাসন বলা হয়েছে 356 নম্বর আর্টিকেলে। 360 নম্বর আর্টিকেল, জাতীয় জরুরি অবস্থা। জাতীয় জরুরি অবস্থা না, এটা আর্থিক জরুরি অবস্থা। আর্থিক জরুরি অবস্থা বলা হয়েছে 360 নম্বর আর্টিকেলে। 360, এটা আর্থিক জরুরি অবস্থা, ঠিক আছে। নেক্সট পার্ট 19, 361 থেকে 367। 361তে বলা হয়েছে রাষ্ট্রপতি, রাজ্যপাল, রাষ্ট্রদূত এদের বিরুদ্ধে কোর্টে কেস করা যাবে না। রাষ্ট্রপতি বা রাজ্যপালের বিরুদ্ধে তুমি কোর্টে কেস করতে পারবে না, এটা বলা আছে 361 নম্বর আর্টিকেলে। পার্ট 20, 368 নম্বর, সংবিধান সংশোধন। সংবিধানে কিছু জিনিস যদি সংশোধন করা হয়, সেটা 368 নম্বর ধারা অনুযায়ী সংশোধন করা হবে। নেক্সট পার্ট 21, 370, জম্মু কাশ্মীরের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়েছে। জম্মু কাশ্মীরের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়েছে। এই যে কিছুদিন আগে 370 অনেক মুদ্রা উঠেছিল 370 নিয়ে। তো এই যে 370 জম্মু কাশ্মীরের জন্য একটা বিশেষ ছাড় ছিল, এখন সেটা নেই। 371, নাগাল্যান্ড, আসাম, মণিপুর, অন্ধ্রপ্রদেশ, সিকিম, মহারাষ্ট্র, গোয়া, গুজরাট এইসব রাজ্যগুলোর জন্য আলাদা আলাদা কিছু বিধান রয়েছে, আলাদা আলাদা কিছু নিয়ম আছে, সেটা বলা আছে 371 নম্বর আর্টিকেলে। নেক্সট পার্ট 22, 393, সঞ্চিত নাম ভারতের সংবিধান। বিভিন্ন দেশের সংবিধানের নাম বিভিন্ন রকম। আমাদের দেশের সংবিধানের নাম ভারতীয় সংবিধান। তো আমাদের বিভিন্ন দেশের, যেমন জাপানের সংবিধানের নাম ভাইমার। তো আমাদের দেশের যে সংবিধানের নাম দেওয়া আছে, নাম বলা আছে, এটা 393 নম্বর আর্টিকেলে বলা আছে। 394, সংবিধান শুরু হয়েছিল 26 নভেম্বর 1949 সালে এবং কার্যকর করা হয়েছে 26 জানুয়ারি 1950 সালে কার্যকর করা হয়েছে, এটা বলা আছে 394 নম্বর আর্টিকেলে। তো এই হলো তোমাদের 1 থেকে 395 পর্যন্ত সমস্ত আর্টিকেল। খুব ভালো করে দেখো ভিডিওটা, দরকার হলে আরও 2-3 বার তোমরা দেখতে পারো। যে কোনো এক্সাম, ফুড এসআই হোক বা ডাব্লিউবিপি হোক বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সাম, সেন্ট্রালের যে কোনো এক্সাম তুমি দাও, এই যে তোমার 395টা আর্টিকেল একদম রামবাণ হিসাবে তোমাদের কাজে লাগবে। খুব ভালো করে দেখবে এবং যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিতে পারো, এবং তোমাদের যদি কোনো বন্ধু থাকে অবশ্যই তার সাথে শেয়ার করতে পারো। তোমাদের একটা শেয়ার আমাদের অনেক মোটিভেট করে, একটা লাইক অনেক মোটিভেট করে। এবং অবশ্যই কমেন্টে জানাবে এই যে ক্লাসটা কেমন হয়েছে, এবং যদি কারো আলাদা আলাদা কোনো পার্টের সমস্যা থাকে, আলাদা আলাদা কোনো কনস্টিটিউশন, আলাদা আলাদা কোনো সংবিধান বুঝতে সমস্যা থাকে বা আর্টিকেল বুঝতে সমস্যা থাকে, অবশ্যই সেটা কমেন্টে জানাবে এবং জানাবে ক্লাসটা কেমন লেগেছে। তো আজকে এইটুকুই, নেক্সট আরেকটা কোনো টপিক নিয়ে আবার আসবো। থ্যাংক ইউ।